কি করছো বলো তো দাদা? আমি তো বললুম যে আমি ধুতি পরাতেই বেশি স্বচ্ছন্দ। তোমার স্বচ্ছন্দ হওয়াতে কিছু এসে যায় না। হ্যাঁ, আমার বিয়েতে কত গণ্যমান্য ব্যক্তিরা আসবে জানো, আর তাদেরকে আপ্যায়ন করবে আমার ভাই এরকম এই সাধারণ ধুতি আর পাঞ্জাবি পরে। সেটা আমার মোটেও পছন্দ নয়। দাঁড়াও। আর কি মুশকিল, এইটাই তো রেয়াজ দাদা। এইসব কোট প্যান্ট পশ্চিমে থাকতেই পড়লাম না, এখন কিনা বাঙালি বিয়েতে পড়তে হবে। অবশ্যই পড়তে হবে। এটা দাও তো, তাড়াতাড়ি দাও দেখি। হ্যাঁ? এটা কেমন লাগে দেখি তো। কটা পরবো? হ্যাঁ, বরযাত্রী আর বিয়ে, অন্তত দুটো তো পছন্দ করতেই হবে। হ্যাঁ? হ্যাঁ। বরযাত্রী যাবো এইসব সংসেজে? কেন, এটা সংসারে কি হয়েছে? কি সুন্দর লাগছে, তোমার কোনো ধারণা আছে? আমার ইচ্ছে কি জানো সমু? আমার ইচ্ছে হলো বরযাত্রীর সবাইকে ওই সাহেবি কাটছাটের স্যুট পরিয়ে নিয়ে যাও। নকুর, আগে ওরে ওখানে করছোটা কি? তাড়াতাড়ি এদিকে এসো, তোমার ওই কোট প্যান্টের মাপ নিতে হবে তো। আগে আমি কোট প্যান্ট। হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো। আয় খোল এটা। দাদা, যে জসমিন দেশের যদাচার, এই কথাটা শুনেছ তো? হ্যাঁ, বাবা, তা কি ব্যাপার সমু, হঠাৎ তোমার এই মেলোচ্ছ দাদাকে সব আচার বিচারের কথা শোনাচ্ছ যে? না আমি বলছিলাম কারণ সাহেবী দেশে তো অনেক ঠান্ডা, তাই ওরা ওইসব ধোক্কর কোট প্যান্টুলুন চাপিয়ে আরাম পায়। কিন্তু আমাদের দেশের যা জলবায়ু, তাতে এইসব পরলে তো সর্দি গরমে মরতে হবে। মাথায় বায়ু উঠে গেলে কি কেলেঙ্কারি হবে বলো তো দাদা? না সমু, তোমার এ যুক্তিটা আমি ঠিক মানতে পারলুম না। ভেবে দেখো, তোমার যুক্তিটাই যদি সত্যি হয়, তাহলে বিলেতে মেমরা এরকম খোলামেলা জামা কাপড় পরে ঘুরবে কেমন করে? তাদেরও তো ঠান্ডা লাগার কথা, তাই না? তো বাবা সমু, একটু ঘোরো দেখি। হ্যাঁ। বাহ, চুলোয় যাগো সব কোট প্যান্ট। গাউনটা তো ভারী সুন্দর মানিয়েছে তোমাকে। দাদা কি করছো তুমি এগুলো বলো তো? হ্যাঁ, কি পাগলাম এসব? পাগলামোর কি আছে? ওদিক এই দেখেছো? না না, আমারই ভুল, আমারই ভুল। তুমি চিন্তা করো না, আমি নিজে দায়িত্ব নিই বৌমার জন্য একটা স্যুট আর প্যান্ট, না মানে গাউন, হ্যাঁ গাউন তৈরি করে দেবো। খুব সুন্দর মানাবে তোমাদের দুজনকে পাশে পাশে। হ্যাঁ কাকিমা, কেমন লাগছে বলো তো? সমু, এদিকে আয়। ওই দেখো কে এসে, দেখো, আসুন আসুন। জামাই বাবা জীবনের হাতে ওইটা কি গা? বুঝতে পারলেন না? ওটাই তো কোনের গাউন, গোড়াদের বের পোশাক। ওইটি পরেই আপনাদের বাড়ির বিয়ে হবে, মইন করে দিয়েছে। এমন কথা কেউ কোনোদিন শুনেছো না? বিয়ের আগের রাত্রিরে বিয়ে ভেঙে যায়। তা যা শুনলাম, তা তো জেনে শুনেও বিয়ে দিতে পারেননি তারা। ছেলেটার কি মাথায় ছিট আছে? এমন মেলোচ্ছবো না, বামুনের ছেলে। ডাক্তারি বিদ্যে নিচ্ছে নাকি সাহেব কলেজ থেকে। তাছাড়া লোকমুখে তো শুনলাম ওখানে নাকি জাত ধর্ম বিসর্জন দিয়েই বিদ্যে দেওয়া হয়। এই ছুরির কথাটা একবারে ভেবেছো তোমরা? এই বিয়ে ভেঙে যাওয়াটা যে কতটা অমঙ্গলের তা বোঝার মতো বুদ্ধিই তো ওর হয়নি। মেয়েটা যেন জনম দুঃখিনী, ছোটবেলায় মা বাপকে হারিয়েছে। জ্যাঠা জেঠিমা না থাকলে কি হতো কে জানে। কিন্তু বলে না, কপালের দোষ কেউ খণ্ডাতে পারে না। একটা বেথার ব্যবস্থা করলো এতদিন পর, কিন্তু সেখানেও কাটা পড়লো। গ্রহের ফেরও হতে পারে। কুষ্টি বিচার করেছিল ঠিক মতো? শুধু গোয়ের ফের বললেই হবে দিদি? মেয়ে অপয়া বটে, নাহলে জন্মের সাথে সাথে মা বাপ দুটোই মরে। কাঁদিস নেলেও কাঁদিস নে, এখনো তো পাকাপাকি কোনো খবর আসেনি। তাছাড়া এ যা ছেলে শুনছি,
তাতে বিয়ে করার চাইতে দড়ি কলসি নিয়ে গঙ্গার জলে ডুবে মরা ভালো। কিরেস্তান হয়ে গেছে বলে মনে হয়, নইলে এত সাত কিসে সাহেব সেজে বিয়ে করার। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। আমারও তাই মনে হয় গো, ঠিকই বলেছো। আশা, আমার আশার কপালে যা আছে তাই হবে। এখন রাত বাড়ছে, বামুন ঠাকুরের ওদিকে রান্না বান্না সব সারা হয়ে গেছে, তোমরা আগে খেয়ে নাও দেখি। কাঁদিস নে বোন, মহেন্দ্র বাবুর সাথেই তোর বিয়ে হবে, তুই খুব সুখী হবি দেখিস। যে যাই বলুক, চৈত্র সংক্রান্তির দিন ওই জাগ্রত শিবের কাছে তুই যাকে চেয়েছিলি, তিনি তাকেই তোর আঁচলে বেঁধে দেবেন। এই কথা নড়চড় হতেই পারেনি, এই আমি বলে দিলাম। বলি সবই তো আপনারা শুনলেন গুণপনার কথা। এখানে আরো 5 জনায় রয়েছে, যদি আপনাদের নিজের চোখে বিশ্বাস না হয় তাহলে তাদেরকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। আরে হিঁদু ঘরের ছেলে হয়ে এত অনাচার সহ্য করা যায়? তাই নিজেই সবকিছু জানাতে আপনাদের বাড়ি চলে গিয়েছি। আরে বাবা, সমাজে তো আমার জামাইবাবুর একটা মান সম্মান আছে নাকি? তাই আজ এই অনাচার সহ্য করতে না পেরে তারা মুখ খুলেছে। কি দিদি বলো? হ্যাঁ তা তো বটে, এখন আপনারাই বলুন আমাদের করণীয় কি? হ্যাঁ, আমি গলবস্তর হয়ে বলছি যে আমাদের ছেলে খুবই অবাধ্য, আর তাকে শাসন করা আমাদের মোটেই কম্য নয়, কিন্তু তাই বলে তো আর অনাচার মুখ বুজে মেনে নেওয়া যায় না। বেম্য হয়েছে নাকি? আমি তো শুনেছি বেম্যরা নাকি সাহেবদের থেকেও এক কাঠি বাড়া। তুই চুপ করো তো, আমার মাথা কাজ করছে না এখন। ঘর থেকে সব কথা শুনে আর থাকতে পারলুম না। এসব কি বলছিস ছোট? ঘরে আমাদের নারায়ণ আছে প্রতিষ্ঠিত, মহিন্দিরের ছেলে মানুষের কথা না বললে তো চলছিল না। বলি কোনটাকে ছেলে মানুষই বলে খাটো করতে চাইছো বলো দেখি দিদি? তোমার বাপ মা মারা বঞ্জিকে এমন একটা কাণ্ডজ্ঞানীন ছেলের হাতে তুলে দিতে তোমার একটু বাজছে না, তাই না? তা তোমার না বাদে না বাদু, আমার তো একটা বিবেক বলে বিষয়বস্তু আছে। তাছাড়া এনারা ভদ্রন্য, কত কষ্ট করে তারা তাদের ভাইজিকে যত্ন করে মানুষটি করেছেন, তাদের সর্বনাশ তো আমি করতে পারবো না। মাথার ওপর ভগবান আছেন তো নাকি? মা, দাদা তো ঠাট্টা করে, আর এসব তুচ্ছ ব্যাপার নিয়ে কি হবে? চুপ কর তুই, মুখ পোড়া। দাদার হয়ে আবার সালিশি করতে এসেছে, সে যে তোর মাথাটাও চিবিয়ে খাচ্ছে আমি বেশ বুঝতে পারছি। দেখো দিদি, তোমায় আমি একটা কথা বলি, এতদিন তোমার অনেক রকমের অন্যায়, অনেক রকমের ভুল দেখেও আমি চুপটি করে ছিলুম, তার কারণ একটাই, সম্পর্কে আমি তোমার থেকে ছোট। কিন্তু এ বাড়িতে যা শুরু হয়েছে তারপর তো আর মুখ বুজে থাকা যায় না। তো এইসব কথা বলে তুই কি প্রমাণ করতে চাইছিস ছোট? মইন আমার পইতে পড়া বামুন, জাত কুল মানের ভয় কি ওর নেই? এসব কোট প্যান্টুলুন, খানসামা, বিলিতি খাবার, এসব যে পাগলামি, একে তুই বুঝিস না? দিদি থাকলে এসব কথা তুই বলতে পারতি। বলি বড়দির কথা এখানে আসছে কেন গো মেজদি? তোমরাই তো তাকে ষড়যন্ত্র করে তাড়িয়েছো এ বাড়ি থেকে, আর তিনিও এই সমস্ত অনাচার সহ্য করতে না পেরে তবেই কিন্তু চলে গেছেন। এই বিয়েতে মন থাকলে তিনি কি ফিরে আসতেন না? বলি একটা বামুন বংশের সর্বনাশ করতে তোমার একটু বাজছে না, তাই না? আর কতদিন? বলি আর কতদিন ছাকদি মাছ ঢাকা দেবে তুমি? ভালোই হয়েছে আপনারা এসে গেছেন। বসুন বসুন, দেখলেন তো, অচক্ষেই তো দেখলেন ছেলের কীর্তিকলাপ। এখন আপনারাই তার সিদ্ধান্ত নিন। দাঁড়ান, বিয়েটা তো আমার, তো দয়া করে আমায় কিছু বলতে দেবেন কি? দেখো মহিম, তোমার ডেপমি আমি অনেক দেখেছি, অনেক সহ্যও করেছি। এনাদের সামনে আমার মুখটা না পড়ালেই হচ্ছিল না। তাই বলে সবার সামনে আমায় এইভাবে হেনস্থা? হেনস্থা তুমি কি দেখেছো? হ্যাঁ, এই বিয়ে যদি হয় তাহলে আমাদের মুখ এনাদের মুখ যে পুড়বে
সমাজে যে মুখ দেখানো যাবে না সে খেয়াল তোমার আছে? অনেক করেছো, এবার মুক্তি বন্ধ করে চুপ করে থাক। আমার এলাহি বিয়েতে যদি আপনাদের এতটাই সমস্যা ছিল তাহলে সেটা তো আগে জানালেই পারতেন। এভাবে মেয়ের বাড়ির লোক ডেকে এনে উনি যেন আমাদের কথা শুনে একেবারে উল্টে দিচ্ছিলেন গো। হ্যাঁ, আমরা কি মিথ্যা কথা কইছি? বেশ, আমরা নয় তোমার শত্রুর, কিন্তু এই যে এরা তো তোমাকে ছোটবেলা থেকে দেখেছে। এরাই বলুক না যে এই কদিন ধরে ঠিক তুমি অনাথিষ্টির কাজ করছিলে বের নাম করে। গেল করে দাঁড়িয়ে আছো কেন? বলো বলো বলো, মঈন কি বলেছে বলো। হ্যাঁ, কি বলেছে? কোন বন্ধু বান্ধবদের এখানে নিয়ে আসবে? হ্যাঁ, কি রান্না বান্না হবে তাদের জন্য? তবে নবতের বদলে কি বাজনা বাজবে সব ব্যাখ্যা করো এদের কাছে, ব্যাখ্যা করো। দাদাবাবু কয়েছে যে আমরা ওনার বিয়েতে কোট প্যান্টালুন পরে বরযাত্রী সেজে যাব। দাদাবাবু তাই করবেন। হেমি, হ্যাঁ, রান্নাঘরে খানসামা এসে কিসব মুরগি গরুর রাঁধবে বলছিল। অনেক হয়েছে, এসব কথা শোনাও পাপ। আমি আজ এই মুহূর্তে এই বিয়ে ভেঙে দিলাম। অনুকূলবাবু, অনুকূলবাবু বিশ্বাস করুন, এসব মিছে কথা, এসব মিছে কথা, এসব একটাও সত্যি নয়। আমি বলছি কি হয়েছে, এগুলো আসলে আমি আমার মাকে। এখানে এসব কি রঙ্গ হচ্ছে? বিনুমা, ইনি তোদের সঙ্গে একটু কথা বলতে চাইছেন। একবার ভেতরে আয় না মা। আমার মা অসুস্থ, উনি ভেতরে আছেন। ওনার কানে কোনো কথা না যাওয়াই ভালো। ও ও, আসলে ইনি তোদের কাছে ক্ষমা চাইতে এসেছেন মা। আমি সত্যিই লজ্জিত এই বিয়ে ভেঙে যাওয়ার জন্য। আপনি কি আপনার ভাইয়ের হয়ে মাপ চাইতে এসেছেন গিরিশবাবু? আমার ওই মাতা লোকমুখে হয়তো শুনে থাকবেন সে নেশা ভাঙ করে। এই নেশার কবল থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কয়েকদিন ধরে সে খুব ভুগছে, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে। অনেক কবরাজের ওষুধকেও কিচ্ছু করা যায়নি। এখন কলকাতায় নিয়ে গিয়ে যদি বড় ডাক্তার দেখানো যায় তবেই তাকে বাঁচানো যাবে। তো যদি তাই হয়, মানে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করালেও সুস্থ হয়ে ওঠে, তাহলে সেটাই করুন। বিয়ে ভেঙে দেবার কারণটা কি আমি বুঝতে পারছি না। কারণ সে নিজেই, তার ধারণা হয়েছে সে আর বেশি দিন বেঁচে নেই। তাই শেষ বেলায় কোনো মেয়েকে বিয়ে করে সে কোনো অবলা মেয়ের ক্ষতি করতে পারে না। আমি অনেকবার তাকে বুঝিয়েছি, অনেকবার তাকে বারণ করেছি, তবু সে আমার কথা শোনেনি। সে কোনো মতে তোমার জীবনটা নষ্ট হতে দিতে চায় না। এখন তুমি যদি তাকে ক্ষমা করো তাহলে সে শান্তি পায়। আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। মাফ তাকে অনেকদিন আগেই করে দিয়েছে গিরিশবাবু, কিন্তু তবু আমার একটাই প্রশ্ন, এই বিয়ে ভেঙে কি তিনি আমার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারবেন?
আপনি হয়তো জানেন না গিরিশবাবু, আমার বিধবা মাকে তার শ্বশুরবাড়ির ভিটের থেকে অনেকদিন আগেই বের করে দেওয়া হয়েছে। তারপর নানান ঘাটে জল খেতে খেতে শেষ আশ্রয়টুকু আমাদের এটাই। কিন্তু আমার জন্য আমার মায়ের শেষ ঠাইটুকুও যেতে বসেছে। তোমাদের কি গ্রাম ছাড়তে হবে? আজকালের মধ্যেই পাড়া প্রতিবেশী আমাদের গ্রামের বাইরে বার করে দেবে। তখন দড়ি কলসি নিয়ে ডুবে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আমি না হয় মরে শান্তি পাবো, কিন্তু আমার মা কোথায় যাবে বলতে পারেন? আমি কেন আমার কারণে আমার মাকে মরতে দেব? কোন অপরাধে শাস্তি পাবেন উনি? কিন্তু অকাল বৈতব্য যে বড় যন্ত্রণার বোন। আমার ভাইয়ের জীবনে নিশ্চয়তা নেই, তাই সে নিজেই আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিল। আমি তো সব জেনেই তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি হয়েছিলাম। আপনার দুটি পায়ে পড়ি, আপনার ভাইকে বিয়েটা করতে বলুন। আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান। এত বড় আসপদ্দা তোর হয় কি করে রে মইন? বাপ পিতে মোর ভিটেতে দাঁড়িয়ে তুই ধম্ম নিয়ে ছেলে খেলা করছিস? কি ভেবেছিস তুই সব বাঁদরামো মা মুখ বুঝে সহ্য করবে? অপদার্থ লোকজন সব। কটা দিন আমি বাড়িতে ছিলুম না, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। আপনার ছেলেই তো খবর দিতে বারণ করেছে। আমরা সব ছাপোষা মানুষজন, আপনার ছেলের ভয় তো কাঁটা হয়েছিলাম। এই তো এনাদের চোখের সামনেই তো কি সব অপকর্ম করছিল গো তোমার ছেলে। ওই গাউন পরিয়ে দেখছিল মানায় কিনা আমার সম্মুখে। সে তোমার ছেলে গাউন পরুক, লুঙ্গি পরুক, বোরকা পরুক, আমার তাতে কিচ্ছু যায় আসেনি। কিন্তু মইন, বাড়িতে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ আছে, সে কথা তুই ভুলে গেলি? এ বাড়ির বউ আসবে গাউন পরে? ফের একবার ওই কথা বল দেখি আমার মুখের ওপর। যতদিন আমি বেঁচে আছি কোন মেলেচ্ছ এই বাড়িতে পা রাখবে না। জাত ধর্ম কুল মান সবকিছু বিসর্জন দেবার আগে এই মায়ের মুখে আগুন দিয়ে দিস বরং। তবু আমার কথার নড়চড় হবে না, এই আমি বলে দিলুম। মা, এনারা আমাকে ক্ষমা করে দিন বেয়াই মশাই। আমার ছেলের এই বেয়ারাপনার জন্যে আপনাদের ওপর যে কি চাপ হয়েছে সে আমি বেশ বুঝতে পারছি। আমাদের দিক থেকে আর কোনো ত্রুটি হবে না। আমি মা হয়ে আপনাকে কথা দিচ্ছি, এবার আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করুন। আপনি আমাদের বুক থেকে পাথর নামিয়ে দিলেন বেয়ান। আমাদের মেয়ে আপনার মতন মা পেয়ে ধন্য হয়ে যাবে। অনুকূল বাবু, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি যা করেছি আমি জানি ঠিক করিনি, কিন্তু আজ সকলের সামনে আমি স্বীকার করতে পারি আমি যা করেছি শুধুমাত্র আমার মাকে এ বাড়িতে ফিরিয়ে আনার জন্যই করেছি। আসলে কি জানেন তো, আমার মা অভিমান করে ভিটে ছেড়ে চলে গিয়েছিলেন। আমার বিয়ে হচ্ছে সেই কথাটা শুনেও তিনি ফেরত আসতে চাননি। আর আমার মায়ের আশীর্বাদ ছাড়া যে আমি আজ পর্যন্ত কোনো কিছুই করিনি, তা বিয়েটাই বা কেমন করে করতাম বলুন? আমার মা আশীর্বাদ করবে না, আমার মা এ বাড়িতে থাকবে না, আর আমি বিয়েটা কেমন করে করব? সেই জন্যই এসব করে চেষ্টা করছিলাম যেন মা বাড়িতে আবার ফিরে আসেন। বাধ্য হয়ে মহিন্দা সবাইকে অতিষ্ঠ করে তুলছিল নিত্য নতুন ফন্দি দিয়ে।
যাতে খবর পেয়ে মা সোজা এখানে চলে আসে। আর আজকে আমি চলে গেলাম মাকে নিয়ে আসতে। এবারটার মতো আমায় মাফ করে দাও মা। ওরে পাগল, এত বড় কাণ্ডটা তুই আমার জন্য ঘটাচ্ছিলি? কেন আমার কাছে একবার ছুটে গেলি নে বাবা? একবার কি আমাকে বললি না মা তুমি চলো, তোমাকে ছাড়া আমার আর চলে না। আমি যে তোর পথ চেয়ে বসেছিল। মা, সব ভুল বোঝাবুঝি মিটলো তো? এবার ওনাকে অনুমতি দাও, রাত পোহালেই তোমার ছেলের বিয়ে। অনুমতি দিলুম, আপনারা গিয়ে সব জোগাড়জাত করুন। আমার ছেলে কাল ঠিক সময় মতো ছাদনা তলায় পৌঁছে যাবে। আমি কথা দিলুম।